তপন সিনহার তাচ্ছিল্য আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এক সময়ে তপন সিনহার এবং তার স্ত্রী অরুন্ধতী দেবীর সঙ্গে গড়ে উঠেছিল আমার ইউক্লিডিয়ান নির্ণয়ের রৈখিক সম্পর্ক, তাদের কয়েকটি সাক্ষাৎকার নেওয়ার সুবাদে। সেই সম্পর্কে ছিল না তরুণ মজুমদারের গম্ভীর আন্তরিকতা, মৃণাল সেনের পিঠের চাপড় বন্ধুতা, ঋত্বিক ঘটকের কহলিক কল্লোল, ছিল না সত্যজিৎ রায়ের ঘরোয়া স্নেহ ও প্রবল প্রতিভার প্রতাপ। তপন সিংহ এবং অরুন্ধতী দেবীর নিওয়ালিপুরের বাড়িতে যতবার গিয়েছি পেয়েছি পাঁচতারা হোটেলের পরিপাটি শৈত্য, পেয়েছি মিতভাস মাপা সচেতন গোছানো ব্যবহার। কোথাও সেলাইয়ের দাগ নেই। 2009-এর 15ই জানুয়ারি 85 বছর বয়সে চলে গেলেন তপন সিনহা। 17 বছর তিনি নেই। তার সিনেমার টান কিছুটা ঝিমিয়েছে, তবু আছে, হারিয়ে যায়নি তার অবদানের মূল্য। তপন সিংহই সব থেকে অবাক করেন আমাকে, কেননা তার অজান্তে তিনিই আমার লেখক ক্যারিয়ারের পিতা। তার অমিত ক্রোধ, তার তীব্র তিরস্কার, তার অশিষ্ট জুগুপ্সা, তার বেদম বিতুষ্টি, তার অন্ধ অহং, তার অবাধ অসন্তোষ ও অপভাষার আমি অবৈধ সন্তান। 1976 সাল, আমি স্কটিশ চার্চ কলেজে ছাত্রছাত্রীদের সঙ্গে ইংরেজি সাহিত্য, বিশেষ করে ইংরেজি রোম্যান্টিক কবিতা উপভোগ করার চাকরি করি। শিল্প প্রদর্শনী প্রসঙ্গে আটপৌরে আলোচনা করি। কবি ও বামপন্থী ইন্টেলেকচুয়াল সমর সেনের ইংরেজি সাপ্তাহিক ফ্রন্টিয়ারে, স্টার অ্যান্ড স্টাইল এবং ফিল্মফেয়ারে বক্র প্রশ্নে শানিত ছুরি চিত্র তারকাদের পানে। দ্য স্টেটসম্যান সংবাদপত্রে মাঝে মধ্যে লিখি বুক রিভিউ। স্টেটসম্যান হাউস থেকে প্রকাশিত উত্তর আধুনিক পত্রিকা জুনিয়র স্টেটসম্যান, অ্যাংলো আইরিশ এডিটর ডেসমন্ডের নেতৃত্বে জেএস নামে সেই পত্রিকা ইংরেজি ভাষী বাঙালি তরুণদের ছিপে গাঁথল। ডেসমন্ডের ডাকে লিখতে শুরু করলাম সেই পত্রিকায়। ডেসমন্ড যেমন ভালো লেখেন, তেমন ভালো আঁকেন, তেমন উচ্চবর্ণের খিস্তিও করেন। আমি মুগ্ধ হলাম এবং ডেসমন্ডের একটা কথা এমনভাবে মনে গেঁথে গেল, এখনো খসে পড়েনি। If you really write well, there is always an editor waiting for you. সেই সময় বিশেষ করে সিনেমা বিষয়ে লেখায় খোলনলচে বদলে দেওয়ার চেষ্টা করেছিলাম। সব লেখার মধ্যে বাজারি ধারার একটা বিপজ্জনক বিরোধী অন্তর্স্রোত বজায়ও রেখেছিলাম, তবে সুতো ছেড়ে ওড়ার জুৎসই বাতাস ও আকাশ পাচ্ছিলাম না। একদিন বিকেলবেলায় এক বিখ্যাত সংবাদপত্রের দফতরে আড্ডা মারছি, হঠাৎ দেশ পত্রিকার বেয়ারা এসে বলল, এডিটর তার ঘরে আপনাকে ডাকছেন। এডিটর মানে দেশের প্রবাদ প্রতিম সম্পাদক সাগরময় ঘোষ। আমি মুহূর্তে অপার অনিশ্চয়তায় তার সামনে দণ্ডায়মান। তিনি ইশারায় আমাকে বসতে বললেন। তারপর এই সুসম্পাদিত সংক্ষিপ্ত উক্তি, সিনেমা নিয়ে তোমার লেখা আমার ভালো লাগে, আমি চাইছি তুমি এখন ওখানে না লিখে দেশে লেখো। আমি সিনেমার লেখায় বদল চাইছি, সেটা আনতে হবে একেবারে রাতারাতি। সিনেমার লোকজনদের ইন্টারভিউ করো আর রিভিউ লেখো, তবে একটা শর্ত। সাগরময় তাকালেন আমার দিকে, স্থির দৃষ্টি, মনে হলো রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে পড়েছি। সম্মোহিত হলাম। সাগরময় বললেন, একটা শর্ত আছে, সিনেমার কোনো পার্টিতে যাবে না আর স্টারদের মোহে হবনব করবে না, তাহলেই সত্যিটা লিখতে পারবে। আচ্ছা সাগরদা, ঠিক আছে, চেষ্টা করছি বলেই কেটে পড়লাম। তখন কে জানতো
এই দোর্দণ্ড প্রতাপ সাগরময় একদিন ভালোবেসে আমাকে তার সল্টলেকের বাড়ির একতলায় ভাড়াটে হয়ে থাকার ডাক দেবেন। সেখানে বউ বাচ্চা নিয়ে আমি সংসারও পাতলাম, সাগর দ্বারা ওপরে আর আমরা নিচে। কোনো কোনো সন্ধ্যায় সাগরদার সঙ্গে পান আর তার গুরুদেবের রূপকথা শোনা। শান্তিদেব ঘোষের ছোট ভাই সাগরময়ের ছেলেবেলা কেটেছিল রবীন্দ্রনাথের ডানার তলায় শান্তিনিকেতন আশ্রমে। সেই সব সাগর সন্ধে স্মৃতিতে বয়ে যাওয়া সুবর্ণ রেখা। কে জানত বাসা সেটেল করা, থিতু হওয়া কোনোদিনই হবে না আমার। কোন ভাঙনের লগ্নে জন্মেছি। চুরমারের পথে তাড়িত জীবন খুঁজে চলেছে প্রাণন ও দহন, উইদাউট রিগ্রেটস। তবে মেদুরতার বেদনা সে তো আছেই, ক্রমিক তারল্যে যা গড়িয়ে যায় লেখার শরীরে। সাগরদাকে লেখা দিতে মোটেই দেরি করিনি। 1976-এর 31শে জুলাই দেশ পত্রিকার সিনেমা বিভাগে আমার প্রথম লেখা বেরোলো সেদিন। এভাবে সেই লেখার শুরু। ফটোগ্রাফিটা তুমিই করো, কথাটা বললেন সত্যজিৎ রায়, সুব্রত মিত্র নামের 1 বছর 20 বয়সের বালক, কিন্তু কিন্তু করা ছেলেকে। আমি? সেটা কি করে হবে? আমি তো কিছুই জানি না। ছেলেটি প্রায় আতঙ্কিতভাবে উত্তর দিল। সত্যজিৎ নির্দ্বিধায় বললেন, এতে আবার জানার কি আছে? তুমি তো স্টিল ফটোগ্রাফি করো, ব্যাপারটা তো একই, শুধু এখানে সুইচ টিপলে ক্যামেরা চলে। সত্যজিতের এই ধাক্কাটার পরে আরো একটা ধাক্কা দিতে পারলে দেশে আমার প্রথম লেখাটা বেশ পুষ্টিকর হবে, সে কথা ভেবেই লিখলাম। সুব্রত মিত্র আমাকে বললেন, কলেজে বিএসসি পড়তে পড়তে আমি তখন চূড়ান্তভাবে ঠিক করেছি যে ক্যামেরাম্যান হব। তার আগে ঠিক করেছিলাম আর্কিটেক্ট হব। তার আগে ঠিক করেছিলাম মিউজিশিয়ান হব। পথের পাঁচালীর ওই দুর্ধর্ষ দৃশ্যটা নিশ্চয়ই মনে আছে। মিষ্টিওয়ালার পিছন পিছন অপু, দুর্গা আর কুকুর চলেছে সারিবদ্ধভাবে। সেখানকার আবহ সঙ্গীতের সেতার কিন্তু রবিশঙ্কর বাজাননি, বাজিয়েছি আমি। এছাড়া রেনোয়ার পৃথিবী বিখ্যাত ছবি দি রিভারের টাইটেল মিউজিকেও আমার সেতার আছে। এই পুষ্টি বেশ কাজে লেগেছিল। সাগরদা, সুনীলদা আর পূর্ণেন্দুদা অর্থাৎ পূর্ণেন্দু পুত্রী তিনজনেই বললেন, লেখাটা মন্দ হয়নি, চালিয়ে যাও। এই লেখা বেরোনোর 2 সপ্তাহ পরে দেশ পত্রিকায় বেরোলো আমার প্রথম সিনেমা সমালোচনা। 1976-এর 17 সেপ্টেম্বর। ছবির নাম দত্তা, পরিচালক বাণিজ্য সফল বিখ্যাত অজয় কর। আমি প্রথম লেখাতেই বেড়াল মারতে চাইলাম। বেজে উঠল রণভেরি, জ্বলে উঠল টলিউড। পরের সপ্তাহে দেশ পত্রিকায় ছাপা হলো তপন সিনহার সেই শ্লেষময় ঘৃণাপ্লুত অরুণতুদ নিনাদ। দেশ পত্রিকায় অজয় কর পরিচালিত দত্তার সমালোচনা পড়ে মর্মাহত হলাম। কথিত আছে খালি কলসির আওয়াজ বেশি, কিন্তু এ যে ঢাকের আওয়াজ, থামলে বাঁচি। বার্নার্ড শয়ের ঐতিহাসিক শানিত ভাষা সমৃদ্ধ মঞ্চ সমালোচনা থেকে শুরু করে সাদুল, ট্রুফো, লিন্ডসে অ্যান্ডারসন, আর্থার নাইট প্রভৃতি সমালোচকের সিনেমা সমালোচনা সম্বন্ধে কিঞ্চিত জ্ঞান আমাদের আছে। সেই আমাদের দেশেও বিগত দিনের অনেক ভালো ভালো সমালোচনা আমরা পড়েছি। দত্তার সমালোচনাকে মূর্খতার অপহাস ছাড়া আর কিছুই বলা যায় না। আজ 20 শতাব্দীর মধ্যাহ্নে একটি স্কুলের ছেলেও ক্লোজ শট, লং শট, লাইট সোর্স প্রভৃতি কথাগুলো জানে। সুতরাং সমালোচনায় ওই শব্দগুলি ব্যবহার করে বিশেষ বাহাদুরি তিনি পাবেন না, বরং 3 স্কিম লাইটিং, 2 স্কিম লাইটিং, মোনোকি লাইটিং সম্বন্ধে কিছু জ্ঞান দিলে বাধিত হতাম। এই সিনেমার ভাষাতত্ত্ববিদটির প্রতি আমার উপদেশ, বাংলার মাটি গায়ে মাখুন, বাংলার জলে স্নান করুন। উপদেশটি যদি না মানতে পারেন তবে একটু সৎসাহস দেখিয়ে আমার সামনে এসে দাঁড়ান। খালি কলসির কত আওয়াজ একবার দেখি। এই চিঠি যেদিন প্রকাশিত হলো, সাগরদা সেদিনই আমাকে ডেকে পাঠিয়ে জানিয়ে দিলেন, তোমাকে আর লিখতে হবে না। তপন সিনহার এই চিঠির পরে
সিনেমা বিষয়ে তোমার লেখা আর প্রকাশ করা যাবে না। সাগরদার ঘর থেকে বেরিয়ে চুপচাপ সুনীলদার সামনে গিয়ে বসলাম। সুনীলদা গম্ভীরভাবে বললেন, মন খারাপ করো না, কাল সকালে আমার বাড়িতে এসো, একটা কিছু ঘটতে চলেছে। সেই সুনীলদা প্রেডিক্টেড একটা কিছু ঘটল। ঠিক পরের দেশ পত্রিকায় সম্পাদক সাগরময় ঘোষ প্রকাশ করলেন, কবি, শিল্পী, সাহিত্যিক, চিন্তক পূর্ণেন্দু পত্রীর একটি অসামান্য প্রাবন্ধিক পত্র আমার দত্তা সমালোচনার দাপুটে সমর্থনে তপন সিনহাকে তার নিজের জায়গায় বসিয়ে দিয়ে হ্যাভিং পুট হিম ইন হিজ প্লেস। সেই দীর্ঘ চিঠির সারাৎসার উদ্ধৃতি চিহ্নর মধ্যে পূর্ণেন্দুদার অনুকরণীয় বাক্য বিন্যাসে। কয়েক সপ্তাহ আগে দেশে দত্তার সমালোচনা পড়ে চমকে উঠলাম। কারণটা ভিন্ন। এতকাল সংবাদ পত্রিকাটিতে চলচ্চিত্র সমালোচনার যে মামুলি রোমন্থনে অভ্যস্ত হয়ে উঠেছিলাম, এ রচনা তার থেকে স্বাদে এবং চরিত্রে স্বতন্ত্র। স্বাদ অর্থে এখানে ভাষা, চরিত্র অর্থে সারফেস ছেড়ে ভিতর থেকে পেনিট্রেট করার চেষ্টা অথবা পদ্ধতি। ইনি ছবিকে বিচার করার চেষ্টা করেছেন তার চিত্রময়তার দিক থেকে। তার তীর ধনুকের লক্ষ্যস্থল বাকসর্বস্ব চলচ্চিত্রের বাস্তব বর্জিত নাটকীয়তা। সেই কারণেই এসেছে ক্যামেরার অবস্থান, আলোর সম্পাত, সাউন্ড ট্র্যাক, শট ইত্যাদির প্রসঙ্গ অনিবার্য রূপে। বাংলা ছবির মান আজ ক্রমশ গড়িয়ে চলেছে অধঃপতনের গভীর খাদের দিকে। এই রকম একটা সংকটময় মুহূর্তে চলচ্চিত্রকে তার যথার্থ পটভূমিকায় বসিয়ে কেউ যদি সাম্প্রতিক গড্ডলিকা প্রবাহের বিরুদ্ধে তার কলমের নীল কালিকে খানিকটা লাল করে ফেলে, আমি তাকে স্বাগত জানাতে এক মুহূর্ত দেরি করতে রাজি নই। আমাকে আবার একবার চমকাতে হলো গত সংখ্যা দেশ পত্রিকায় তপনবাবুর চিঠিটি পড়ে। যে সমালোচনা পড়ে তপনবাবুর মতো পরিচালকের সকলের আগে খুশি হওয়া উচিত, তিনি যে হঠাৎ কেন অগ্নিশর্মা হয়ে উঠলেন বোঝা গেল না। এই চিঠির ভাষা তার মর্যাদার পক্ষে ক্ষতিকর। চলচ্চিত্র সমালোচনায় এর আগে কেউ লং শট, মিড শট ইত্যাদি বাক্য ব্যবহার করেননি, কারণ তা স্কুলের ছেলেরাও জানে। এই অপরাধী কি? এবং স্কুলের ছেলেরা জানে না বলেই কি সাদুল, ত্রুফো, লিন্ডসে অ্যান্ডারসন, আর্থার নাইট প্রমুখদের নাম উল্লেখ? এবার কয়েকটি প্রশ্ন। রঞ্জন বলছে, শরৎচন্দ্র তার গল্পবিন্যাসে বা চরিত্রায়নে এমন কিছু মাল মশলা মেশান যা অধিকাংশ বাঙালির পক্ষে আজও স্বাদু এবং লোভনীয়। তপনবাবু, আপনি কি এই মন্তব্যের বিরুদ্ধ নন? ওই পত্রে পূর্ণেন্দু লিখছেন, আমি অন্তত এই পর্যন্ত 100 জনকে বলতে শুনেছি দত্তা চলছে দুটো স-এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর সুচিত্রা সেন। পূর্ণেন্দুদার দীর্ঘ চিঠির বাকিটা বাদ দিয়ে এবার শেষ প্যারাতে যাচ্ছি। তর্কের খাতিরে ধরে নিলাম দেশ পত্রিকায় রঞ্জনবাবু আর কোনোদিন লংশট ইত্যাদি লিখবেন না, এই তো? কিন্তু আমার প্রশ্ন, খালি কলসির বা ফোঁপড়া ঢেঁকির প্রতি যদি তপনবাবুর এতই বিরাগ এবং বিদ্বেষ, তিনি কি রঞ্জনবাবু ছাড়া আর কোথাও ওই জাতীয় ক্ষতিকারক বস্তু খুঁজে পাননি এতদিন? ফাঁপা স্টুডিও, ফাঁপা ফিল্ম, ফাঁপা যন্ত্রপাতি, ফাঁপা অব্যবস্থা, এর জন্য তিনি কি কাউকে ডেকে কিছু উপদেশ দেবেন বা দিয়েছেন? কদর্য রুচির সঙ্গে পতিতাবৃত্তি করতে করতে যে বাংলা চলচ্চিত্র আজ সমস্ত গৌরব হারিয়ে পা বাড়িয়েছে গঙ্গা যাত্রার পথে, তাকে বাঁচাবেন কোন মাটি মাখিয়ে, কোন পুকুরের জলে নাইয়ে? তপনবাবু, আজকের এই অধঃপতিত চলচ্চিত্রের সত্যিকারের শত্রু কে বলুন তো? রঞ্জন না অবাস্তব মনোরঞ্জন? পূর্ণেন্দুদার এই চিঠি প্রকাশিত হলো 1976-এর 4 সেপ্টেম্বর। সাগরদা সেই দিনই আমাকে ফোন করে ডাকলেন দেশের দফতরে। বললেন, সিনেমা নিয়ে যেমন লিখছিলে আবার লিখতে শুরু করো, প্রচুর চিঠি আসছে, সব তোমার সমর্থনে। কিছু চিঠি আমরা দেশের পরের সংখ্যায় ছাপব। সাগরদার ঘর থেকে বেরিয়ে আমি সুনীলদার ঘরে ঢুকতে যাব, উনি হেসে বললেন, আগে পূর্ণেন্দু তোমার জন্য অপেক্ষা করছে। আমি পা বাড়ালাম পূর্ণেন্দুদার দিকে। তখন জানি না 1976 থেকে 1990
আগামী 14 বছর দেশ পত্রিকায় সিনেমা নিয়ে লিখব, আর বারবার কলম ধরতে বাধ্য হব উত্তম কুমারের বিরুদ্ধে। পীযূষ বসু পরিচালিত বন্যিশিখা ছবির শ্রাদ্ধ করে শেষে উত্তম কুমারকে লিখলাম, সব বাজে ছবির লাইফ জ্যাকেট হওয়ার চেষ্টা করে বাংলা ছবির সর্বনাশ করবেন না। আপনি নিজের কফিনের শেষ পেরেক নিজেই মারছেন। একদিন ডেকে পাঠালেন আমাকে ময়রা স্ট্রিটের বাড়িতে সকালবেলা। লিভিং রুমের একেবারে শেষে রান্নাঘরের সামনে ছোট্ট একটা হিম ঠান্ডা ঘর, যে ঘরে উনি স্ক্রিপ্ট শোনেন। আমাকে বসতে বলে উনি চুপ করে বসে থাকলেন, তারপর তাকালেন। সেই আঁখিপাত কোনোদিনও মুছে যাবে না স্মৃতি থেকে। উত্তম বললেন, শোনো, আমার পক্ষে এই অবস্থা থেকে মুক্তি সম্ভব নয়। আমি একা সমস্ত বাংলা ছবির ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যাচ্ছি। আমি সই না করলে প্রডিউসার পাওয়া যায় না। আমি যদি বেছে বেছে ছবি করি, কত মানুষের সংসার চলবে না জানো? গল্প নেই, স্ক্রিপ্ট নেই, ডিরেক্টর নেই, শুধু উত্তম কুমার আছে। উত্তম থামলেন, তারপর বললেন, একটা ইন্টেলেকচুয়াল ছবি আসছে। আমি আছি বলে যাত্রিক টাকা পেয়েছে ছবিটি করার। ছবির নাম চাঁদের কাছাকাছি। সায়েন্স ফিকশন? আমার বিহ্বল প্রশ্ন। না না, ছবিতে আমার নাম চাঁদ, আমার নায়িকা মিঠু মুখার্জি। আমি সম্পূর্ণ সুস্থ, কিন্তু আমি পাগলের ভান করি। তারপর আমি সত্যি ধীরে ধীরে পাগল হতে থাকি এবং পাগলাগারদে শান্তি পাই অস্থির জীবনের শেষে। এক্সপেরিমেন্টাল আর্ট ফিল্ম, বুঝতেই পারছো। প্রডিউসার পাচ্ছিল না, আমি সই করলাম, প্রডিউসার এলো, ছবিটা হলো, মিঠুও কাজটা পেল, কত মানুষের সুরাহা হলো, সেটা ভাবতে হবে তো। উত্তম কুমার আমার দিকে তাকিয়ে হাসলেন, দ্যাট কিলার স্মাইল। সবশেষে বলি, তপন সিংহ, আপনার ঘৃণা, তাচ্ছিল্য, অপভাষার কাছে আমি কৃতজ্ঞ। না হলে সাগরদা, সুনীলদা, পূর্ণেন্দুদাকে আমি অমন দাত্রী নৈকট্যে কাছে পেতাম না। আপনার তাচ্ছিল্য আশীর্বাদ হয়ে এসেছিল আমার জীবনে। এমনও হয়। আজকের ভিডিও শেষ করার আগে এই প্রতিবেদনটির লেখকের নাম তোমাদের জানাই বন্ধুরা। লেখক হলেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়। প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও। ভালো লাগলে একটা ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।